অ্যান্ড আজকে যেই টপিকগুলো পড়াবো বা ফল্ট অ্যানালাইসিসের যেই টপিকগুলো পড়াবো এটা বেসিক্যালি হচ্ছে গ্রেঞ্জারের বই থেকে হবে না, সেটা হবে একটা নোট থেকে, যেই নোটটা বেসিক্যালি আমি পড়ছিলাম আর কি আমার আন্ডার গ্রেডের সময়, এবং মোটামুটি ওইখানে সবকিছু গুছায় লেখা আছে। সো দ্যাটস ওয়াই আমি ওই নোটটাই প্রেফার করে পড়াবো। সো আমি বিএলসি তে অলরেডি ওই নোটটা দিয়ে দিয়েছি, এবং ডেফিনেটলি আপনাদের সাথেও শেয়ার করবো, অসুবিধা নাই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো দিয়ে দিব নোটটা। সো ওইটা আপনারা দেখলে আই গেস সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, সো আমি চলে যাচ্ছি আমাদের আজকের টপিকটাতে। হ্যাঁ, স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে, কোনো সমস্যা হওয়ার কথা না। স্ক্রিনের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে। আচ্ছা, ঠিক আছে। সো যদি মাঝখানে কথা শুনতে বা কোনো কিছুতে প্রবলেম হয়, আমাকে সাথে সাথে আপনি তা জানাবেন। ঠিক আছে। সো আমরা আসলে আজকে পড়তে যাচ্ছি, আজকে তারিখ হচ্ছে 26/4/2025। সো পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়তে যাচ্ছি। সিস্টেম অ্যানালাইসিস, এবং টু বি মোর প্রিসাইজ, আমরা আজকে আমাদের কোর ডোমেন যেটা পড়া শুরু করব সেটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস। ফল্ট অ্যানালাইসিস, ঠিক আছে। সো ফল্ট অ্যানালাইসিস বা এই শব্দটা শুনলেই আসলে অলরেডি আমাদের আইডিয়া তৈরি হয়ে যায় যে আসলে এখানে কি নিয়ে আলোচনা করা হবে, তাই না? যে ফল্ট মানে কি, যে এমন কিছু যেই জিনিসটা আমি চাচ্ছি না বাট সামহাউ হয়ে গেছে। যে কোনো কিছুতে ফল্ট হইতে পারে। সো পাওয়ার সিস্টেমের ফল্ট অ্যানালাইসিস হবে এরকম একটা জিনিস, যে পাওয়ার সিস্টেমে এমন একটা ঘটনা ঘটছে বা এমন একটা আনএক্সপেক্টেড অকারেন্স, আনএক্সপেক্টেড এক্সপেক্টেড অকারেন্স, যেটা আমি চাই নাই হোক, কিন্তু হয়ে গেছে। এবং হওয়ার ফলে কি হয়েছে, যে আমার পাওয়ার সিস্টেমের যে নর্মাল যে অপারেশন এইটা বিঘ্নিত হয়েছে। সো নর্মাল অপারেশন কম্প্রোমাইজড হয়েছে এরকম সিনারিওতে, যে আনএক্সপেক্টেড অকারেন্সটা ঘটে, সেটাকেই আমরা পাওয়ার সিস্টেমের কি বলি, ফল্ট বলি। ঠিক আছে। সো আমি ডেফিনেশনটা মোটামুটি এইভাবে বুঝাই দিলাম। এখন একটা পার্সপেক্টিভ থেকে আসলে বোঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমি ক্লাসে হয়তো আপনাদেরকে আলোচনা করছিলাম যে স্বাভাবিকভাবে ধরি আমি একটা ছোট্ট একটা পাওয়ার সিস্টেম নিচ্ছি। এটা ধরলাম একটা বাস, এটা ধরলাম আরেকটা বাস, এটা ধরলাম আরেকটা বাস, এটা ধরলাম আরেকটা বাস, একটা 4 বাস সিস্টেমে ধরলাম আমার বাসে এইভাবে কানেক্টেড আছে, এইভাবে এইভাবে কানেক্টেড আছে, এইভাবে একটা কানেক্টেড আছে। হ্যাঁ। সো এইটা এই বাস স্টেশনটাতে মনে করেন একটা জেনারেটর আছে কানেক্টেড, এইটাতেও মনে করেন একটা জেনারেটর আছে, এবং সবগুলোতেই মোটামুটি লোড কানেক্টেড আছে, লোড কানেক্টেড আছে। এটা ধরলাম বাস 1, এটা ধরলাম বাস 2, এটা ধরলাম বাস 3, এটা ধরলাম বাস 4। এখন আমরা যদি আহ, একটু ডিপলি বোঝার চেষ্টা করি, এইটা আমরা অলরেডি জানি যে এই যে বাস একটা জায়গায় দিচ্ছে, এটা কিন্তু একটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা। ঠিক আছে। ধরলাম এটা হচ্ছে আমাদের ড্যাফোডিল স্মার্ট সিটিতে আছে, ডিএসসি তে আছে এই বাসটা। এই 2 নাম্বার বাসটা ধরলাম আছে হচ্ছে বিরুলিয়া, এই উদাহরণটা আমি অলরেডি দিছি, বিরুলিয়া। 4 নাম্বার বাসটা ধরলাম হচ্ছে আছে মেট্রো স্টেশন। আর এই 5 নাম্বার বাসটা আমি ধরলাম হচ্ছে আছে আমার মিরপুর। ঠিক আছে। তো এখন এত শর্টে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি, বাট এই যে ট্রান্সমিশন লাইনটা যে দেখতেছি, এই যে ট্রান্সমিশন লাইনটা যে দেখতেছি, এটা তো আসলে ডায়াগ্রামে এরকম দেখাইলেও বাট ফিল্ডে তো আসলে এরকম না। ফিল্ডের জিনিসটা যদি আমি আঁকার চেষ্টা করি, সো ফিল্ডের জিনিসটা যদি আমি আঁকার চেষ্টা করি, জিনিসটা দেখতে হবে অনেকটা এইরকম, যে সাপোজ এরকম একটা ট্রান্সমিশন লাইন আছে, এখানে আর একটা ট্রান্সমিশন লাইন আছে, এরপর আর একটা ট্রান্সমিশন লাইন আছে, এটা হচ্ছে আমাদের মাটি, মাটি। ট্রান্সমিশন লাইনটা এইভাবে এইভাবে ট্রান্সমিট করতেছে আমাদের লাইন, পাওয়ার লাইনটা এইভাবে এইভাবে ট্রান্সমিশন লাইন দিয়ে কি করতেছে, পাওয়ার ট্রান্সমিট করতেছে। এইভাবে আরো ওই পাশেও আছে, এই পাশেও আরো যাচ্ছে। তো মাঝখানে আমি একটা সিনারিও তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ। এখন এইটা তো আমরা জানি, এবং ক্লাসে আলোচনা করছিলাম যে এই যে ট্রান্সমিশন লাইন যাচ্ছে, ট্রান্সমিশন লাইনের ডানে এবং বাই
একটা নির্দিষ্ট এরিয়া, কি রাখতে হয়, ফাঁকা রাখতে হয়। এই পাশে এই ডানে বাঁয়ের এই পাশে যতটুকু জায়গা থাকে এটাকে বলা যায় যে ক্লিয়ারেন্স, এবং এটার একটা সুন্দর নাম হচ্ছে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে। সো এই রাইট অফ ওয়ে, এই জিনিসটা কি, যে পাওয়ার ট্রান্সমিশন লাইনের আশেপাশে বা নিচে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কোনো ধরনের গাছগাছালি, পাকপাখালি, বাড়ি ঘর বা কুড়ে ঘর, কোনো ধরনের এস্টাবলিশমেন্ট করা যায় না। এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট করা যায় না। তো যতটুকু জায়গা জুড়ে আমার এই অংশটা ফাঁকা রাখতে হয়, এই ততটুকু জায়গা, অর্থাৎ যেই পথ বরাবর আমার হচ্ছে ট্রান্সমিশন লাইনটা যাবে তার আশেপাশে ফাঁকা রাখতে হয়। এই জায়গাটাকে বলে হচ্ছে রাইট অফ ওয়ে। এবং এইটা কতটুকু হবে, কতটুকু ফাঁকা রাখবো, এটা ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজ লেভেলের উপর। আমার এই ট্রান্সমিশন লাইনে এই কত ভোল্টেজের লাইন এটা। তো স্বাভাবিকভাবে যদি 32 কেবি লাইন হয়, যতটুকু ফাঁকা লাগবে, সাপোজ ধরলাম এখানে 40 মিটার দিলাম এইখানে, আর ওইখানে দিলাম 40 মিটার। সো 32 কেবি লাইনের জন্য যেই ফাঁকাটুকু রাখবো, ডেফিনেটলি 132 কেবি লাইনের জন্য তার চেয়ে আরো বেশি ফাঁকা হবে, তাই না? সো এইটা আসলে লাইন টু লাইন ভ্যারাই করবে, বাট কনসেপ্টটা হচ্ছে এইটা। তো এখন এই যে রাইট অফ ওয়ে, এটার কনসেপ্টটা কেন আসলো, বা এই যে ট্রান্সমিশন লাইন, এই যে এটার আশেপাশে কেন ফাঁকা রাখতে চাচ্ছে, সেটা হচ্ছে যে আশেপাশের গাছগাছালি এমন কোনো ঘটনা যেন তৈরি না করে, যেই ঘটনার কারণে আমার পাওয়ার ট্রান্সমিশন লাইনের নর্মাল ফ্লোটা বা হচ্ছে নর্মালি যেভাবে পাওয়ার ফ্লো হওয়ার কথা সেটা হইতে পারতেছে না, বা ট্রান্সমিশন লাইনে কোনো ঝামেলা যেন না হয়, এই কারণে লাইনটা ক্লিয়ার রাখা লাগে। এখন যদি ক্লিয়ার না থাকে তাহলে কি হয়, যদি ক্লিয়ার না থাকে তাহলে কি হইতে পারে? তো আমরা আরেকটা সিনারিও ধরি, যেই ঘটনাটা সিলেটে ঘটছিল। যে আমি ক্লাসে অলরেডি বলছি, বাট এই আহ, কি বলে, আবার ওইটা রিপিট করতেছি কনটেক্সটের সাথে, যে এরকম ধরলাম একটা ট্রান্সমিশন লাইন আমাদের গেছিল, এবং রাইট অফ ওয়ে তো মেনটেন করা হয় নাই, সো দ্যাটস ওয়াই ট্রান্সমিশন লাইনের উপর এরকম বাঁশঝাড় ঝুলে আছে। তো স্বাভাবিকভাবে এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গেছে বাঁশঝাড় এটা ক্লিয়ার করতে, এবং স্বাভাবিকভাবে বাঁশের ব্যবসা যারা করে তারা তো বাঁশ কাটতে দিবে না। তো এইটা নিয়ে ঝামেলা লেগে গেছে, এবং এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হচ্ছে দাও নিয়ে হচ্ছে দৌড়াইতেছিল এই এই লোকাল লোকেরা, যে এদেরকে মাইরেই ফেলবে, যে এরা বাঁশ কাটতে আসছে। তো ওই লোক ভিডিও করতে করতে দৌড়াচ্ছিল যে ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সো এইটা হচ্ছে সিনারিও। সো এখন মনে করেন এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বাঁশটা কাটতে দেয় নাই, কি হইতে পারে এই সিনারিওটা আমরা অ্যানালাইসিস করি। সো যখন বৃষ্টি হবে, বাতাস বইবে, তো প্রচন্ড বাতাসে যখন বাঁশগুলো দুলবে, এরকম হওয়ার চান্সেস আছে কিনা যে ধরলাম এই যে তিনটা তার যে আমরা যাচ্ছে ট্রান্সমিশন লাইন দিয়ে, ধরলাম এটা হচ্ছে আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, এ ফেজ, বি ফেজ, সি ফেজ এভাবে লিখতে পারি, অথবা রেড, ইয়েলো, ব্লু এভাবে লিখতে পারি। তো এইটা হইতে পারে কিনা যে বাঁশের বাড়ি খেয়ে কোনো একটা তার ছিঁড়ে গেছে, এটা অবশ্যই হতে পারে। দুইটা তারও ছিঁড়ে যেতে পারে, কখনো কখনো তিনটা তারই ছিঁড়ে যেতে পারে। তো এখন যদি তারটা ছিঁড়ে যায়, তো আপনি আমাকে বলেন, এই যে আমরা যে ট্রান্সমিশন লাইনটা দেখাচ্ছি, এই তারটা যদি ছিঁড়ে যায়, তাহলে তারের অবস্থাটা কি হবে, যে এইটা এই বাস থেকে এই বাসে না আসে এটা মাটিতে টাচ হয়ে যাবে। মাটি মানে কি, গ্রাউন্ডে টাচ লেগে গেছে। তো এই পাশের পোর্শনও কি হইতেছে, এটা গ্রাউন্ডে লেগে গেছে, মানে ছিঁড়ে যাওয়া মানে কি, মাটিতে টাচ করছে। একটা লাইন মাটিতে ধরলাম লেগে গেল। এখন খেয়াল করে দেখেন, নর্মালি এই বাস থেকে এই বাসে পাওয়ার তার দিয়ে ফ্লো হলে একটা লিমিটেশন থাকতো, অর্থাৎ তারের একটা নেয়ার ক্যাপাসিটি আছে, এর চাইতে বেশি সে নিত না, বা এখানে যে লোড আছে বা ওভারঅল সিনারিওতে যে লোড আছে, সেই লোড অনুযায়ী আমার কি হইতো, পাওয়ার ড্র হইতো। কিন্তু এখন যেহেতু এটা কানেক্টেড হয়েছে গ্রাউন্ডের সাথে, এখন গ্রাউন্ডের ক্যাপাসিটেন্স তো ইনফাইনাইট, গ্রাউন্ড ইচ্ছা মতো কারেন্ট ড্র করতে পারবে। এই কারণে হয় কি, যখন আমার তারটা জেনারেটর কানেক্টেড লাইনটা যখন ডিরেক্টলি গ্রাউন্ডে কানেক্টেড হয়ে গেল, এখানে একটা হাই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, যেটাকে আমরা বলি ফল্ট কারেন্ট। এই হাই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হওয়ার ফলে কি হবে, এই যে বাস আছে, এই যে সাবস্টেশন আছে, বা যে বাসটা দেখাচ্ছি, এখানে আশেপাশে অনেক ইকুইপমেন্ট আছে, ট্রান্সফরমার আছে, জেনারেটর আছে, এবং প্রোটেকশন আরো বিভিন্ন ধরনের সিনারিও থাকে, সেটা আলাদা বিষয়। বাট আমার এই যে হাই কারেন্ট এই ডিভাইসগুলোর মধ্যে দিয়ে যাবে, এই ডিভাইসগুলো এগুলো সহ্য করতে পারবে না। দ্যাট মিনস আমার পুরো পাওয়ার সিস্টেমের যে প্রসেসের মধ্যে দিয়ে এই হাই কারেন্ট ফল্ট হওয়ার কারণে হাই কারেন্ট ফ্লো হবে, ওগুলো ড্যামেজড হয়ে যাবে। তো ওভারঅল পাওয়ার সিস্টেমে এটা একটা বিরূপ প্রভাব পড়বে। দেখা যেতে পারে যে আমার টোটাল সিস্টেম যদি দুর্বল হয়,
এই একটা ফল্টের কারণে দেখা যাবে একটা বিশাল অংশে কি চলে যাবে, কারেন্ট চলে যাবে। তো এই যে একটা সিনারিও আমি বললাম যে এরকম একটা ঘটনা, যে ঘটনাটা নর্মালি ঘটার কথা না, এই তারটা তো ছেঁড়ার কথা না নর্মালি, বাট ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার পর এটা মাটিতে লেগে গেছে। তো মাটিতে লাগার পর যেই ঘটনাটা ঘটছে এইটা আমার পাওয়ার সিস্টেমের নর্মাল অবস্থা না, এবং নর্মাল অবস্থাটা কি বাধাগ্রস্ত করছে। এত হিউজ একটা কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আমার ইকুইপমেন্টকে গলাই দিতে পারে বা হচ্ছে জ্বালাই দিতে পারে। তো এই সিনারিওটা, এই ধরনের সিনারিও গুলোকে কি বলা হয়, ফল্ট বলা হয়। পাওয়ার সিস্টেমের অ্যানালাইসিসের ভাষায় ফল্ট বলা হয়। এখন আমরা আসলে ফল্ট কয়েক ধরনের একদম মৌলিক ভাবে যদি ফল্ট ভাগ করি, আমি একটা পার্সপেক্টিভ দেখাচ্ছি। একটা মৌলিক ভাবে যদি আমরা ফল্টটাকে ভাগ করি, ফল্টকে দুই ভাগে ভাগ করা যায়। মৌলিক ভাবে ফল্টকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শান্ট ফল্ট, আর একটা হচ্ছে সিরিজ ফল্ট। হ্যাঁ, সো আমরা ফল্টের ক্লাসিফিকেশনে যাচ্ছি। আবারও বলতেছি, ফল্ট কি এটা বুঝতে পারছি কিনা আমাকে বলেন, যে ফল্ট কি, পাওয়ার সিস্টেমের ফল্ট কি এটা বোঝা গেছে কিনা। যেমন একটা অবস্থা যেটা হওয়ার কথা না হয়ে গেছে, এর ফলে আমার পাওয়ার সিস্টেম নর্মালি অপারেট করতে পারতেছে না, এটাই হচ্ছে ফল্ট। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা ফল্ট নিয়ে? এটা হচ্ছে ফল্টের বেসিক। এখন আমরা ফার্দার এটার ভিতরে যাব। সো কারো কোনো প্রশ্ন নাই, আই গেস আমি ধরে নিচ্ছি আমি সামনে আগাইতে পারবো। আচ্ছা, সো এখন আমরা দেখব ফল্টের প্রকারভেদ বা ফল্টের ক্লাসিফিকেশন। যে ফল্ট যে পাওয়ার সিস্টেমে হয়, ফল্ট যে হয় এটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে সিরিজ ফল্ট, আর একটা হচ্ছে শান্ট ফল্ট। স্যার, হ্যাঁ, লেখার ক্ষেত্রে একটু রেড কালারটা অ্যাভয়েড করলে ভালো হয়, আসলে ব্ল্যাক এর সাথে। আর এটা দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝে লিখতেছি। আচ্ছা ঠিক আছে, এইভাবে ফিডব্যাক দিবেন তাহলে হচ্ছে। আমি অবশ্য ক্লিয়ার দেখতেছিলাম, বাট স্ক্রিনে দেখা যাচ্ছে না, এটা আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফল্ট। সো ফল্ট দুই ধরনের আমরা হচ্ছে ডেসক্রাইব করতে পারি। একটা হচ্ছে সিরিজ সিরিজ ফল্ট, অথবা বলা যায় এটা ওপেন সার্কিট ফল্ট, ওপেন সার্কিট ফল্ট। আরেকটা হচ্ছে শান্ট ফল্ট, অথবা এটা আমরা বলতে পারি যে শর্ট সার্কিট ফল্ট। সো আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে আমরা আসলে ওপেন সার্কিট ফল্টটা ওইভাবে আলোচনা করব না। আমাদের সিলেবাসে এই ফল্টটা বেশি নাই, বেশি নাই বলতে নাই। আমরা ডিটেলসে আসলে আলোচনা করি এই শান্ট ফল্টটা বা শর্ট সার্কিট ফল্টটা, অর্থাৎ কোনো কারণে কোনো একটা লাইন আরেকটা লাইনের সাথে লেগে গেছে, বা কোনো লাইন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, এই টাইপের ফল্ট গুলো আমরা ডিটেলসে আলোচনা করি। তাহলে এখন আপনি আমাকে বলেন, এই যে ফল্ট গুলো আমি যে তিনটা তার দেখাইলাম, সো আমি আবার জিনিসটাকে আবার আবার দেখাচ্ছি কি ধরনের ফল্ট হইতে পারে। আমরা শান্টের ক্যাপাসিটি, শান্ট ফল্ট টাইপ গুলো দেখবো যে কত ধরনের শান্ট ফল্ট হইতে পারে। এই যে ধরলাম এটা আমার ট্রান্সমিশন লাইন, এইটা একটা ট্রান্সমিশন লাইন, এইটা তারা এইভাবে আছে, এবং একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন এভাবে গেল। সো সবচেয়ে কমন সিনারিও কি হইতে পারে, যে বাঁশ বা কোনো কিছু দ্বারা তারটাতে বাড়ি পড়ছে, তারটা ছিঁড়ে গেছে, তারটা ছিঁড়ে এটা মাটিতে লেগে গেছে, মাটি মানে গ্রাউন্ডে লেগে গেছে। তার মানে একটা লাইন গ্রাউন্ডে লেগে গেছে। এই যে একটা লাইন গ্রাউন্ডে লেগে গেছে, এটা একটা ফল্ট, ডেফিনেটলি একটা ফল্ট। এইটাকে বলা হয়, মানে লাইনটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, এইটাকে বলা হয় লাইন টু গ্রাউন্ড ফল্ট অথবা এলজি ফল্ট। আবার বলতেছি শর্ট সার্কিট ফল্ট গুলো বলতেছি, এলজি ফল্ট। আবার কি হইতে পারে প্রবাবিলিটি অনুযায়ী, যে বাড়ি এত জোরে লাগছে, একটা না আহ, দুইটা লাইন হচ্ছে আমার ছিঁড়ে মাটির সাথে লেগে গেছে। তার মানে এই ক্ষেত্রে যেই ফল্টটা আসতেছে সেটা হবে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ এল এল দুইটা গ্রাউন্ডের সাথে লেগে গেছে, তার মানে এলএলজি ফল্ট। এই ফল্টের নাম কি হবে? ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। আপনারা আবার বলতে পারেন, প্যাটার্নটা ধরতে পারলে, যে স্যার এটাও তো হইতে পারে যে তিনটা লাইন ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ, হইতেই পারে, এত জোরে বাড়ি লাগছে যে তিনটা লাইন ছিঁড়ে বেসিক্যালি হচ্ছে আমার মাটিতে লেগে গেছে। তখন আপনারা এটা ডেফিনেটলি বুঝতে পারতেছেন, তখন এটাকে বলা হয় ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট, অথবা এল 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 জি ফল্ট। এখন আরেকটা সিনারিও এরকম হইতে পারে, আচ্ছা, যে তারটা ছিঁড়ছে ঠিক আছে, তারটা ছিঁড়ছে ঠিক আছে, বাট ছিঁড়ছে উপরের তার, নিচের তারটা ছেড়ে নেয়। এরকম তার ছিল, তো
ছিঁড়ছে কি উপরের তারটা এবং ছিঁড়ে এইটা নিচের তারটার সাথে পেঁচা গেছে, এরকম হইতে পারে, ডেফিনেটলি হইতে পারে যে তারটা আর মাটিতে লাগার সুযোগ পায় নাই, দ্বিতীয় তারটার সাথে বা কোন একটা তারের সাথে কি হয়ে গেছে, পেঁচা গেছে। এর ফলে হবে কি যে এরা শর্ট সার্কিট হয়েছে ঠিকই, বাট গ্রাউন্ডের সাথে না, এরা নিজেদের সাথে নিজে শর্ট সার্কিট হয়ে গেছে। তার মানে একটা লাইন আরেকটা লাইনের সাথে শর্ট হয়ে গেছে। এই ধরনের ফল্টকে বলা হয় এলএল ফল্ট অথবা ডাবল লাইন ফল্ট। অর্থাৎ এই ধরনের ফল্টকে বলা হয় কি এল এল ফল্ট। এখন ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন আরেকটা সিনারিও এরকম হইতে পারে যে স্যার হইতে পারে কিনা এরকম যে দুইটা ছিঁড়ে নিচেরটার সাথে লেগে গেছে। হ্যাঁ, এরকম হইতে পারে। এই যে দুইটা ছিঁড়ে এইটার সাথে লেগে গেছে, অর্থাৎ তিনটা লাইন একসাথে লেগে গেছে, এটাকে বলা হয় ট্রিপল এল ফল্ট। অর্থাৎ তিনটা লাইন একসাথে শর্ট সার্কিট হয়ে গেছে, এইটা ফল্ট। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে আরো কোন ধরনের ফল্ট হইতে পারে কিনা, কেউ আমাকে একটু জানান তো, যদি কারো মাথায় আরো কোন ফল্টের প্রকারভেদ স্যার থাকে থাকে। হ্যাঁ হ্যাঁ, বলো। এমন কি হইতে পারে স্যার, একটা তার ছিঁড়ে একটা মাটিতে পড়লো, একটা আরেকটার সাথে পেঁচায় গেল, বা দুইটা একসাথে হইলো, দুইটা তার ছিল, একটা মাটিতে পড়লো, একটা পেঁচায় গেল। আচ্ছা, তাহলে আপনি এটা বলতে খুবই খুবই সুন্দর একটা অবজারভেশন, যে উনি বলতেছে যে স্যার সিনারিও এরকম হলো, তার এরকম আছে ঠিকই, বাট একটা তার আরেকটা তারের সাথে পেঁচায় গেছে, আরেকটা তার ছিঁড়ে মাটিতে লেগে গেছে, এটা বলতে যাচ্ছেন কি? জি স্যার, জি স্যার, এটা একটা সিনারিও। আর একটা হচ্ছে একটা তার ছিঁড়ে একটা পার্ট মাটিতে, আরেকটা স্যার আরেকটা তারের সাথে পেঁচায় গেল, এমন যদি হয়। না না না, আপনার দেখতে হবে পাওয়ারটা কোন দিক থেকে আসতেছে, ঠিক আছে? ও আচ্ছা, জি স্যার। ওইটা ছিঁড়ে পড়ে গেলে আসলে ওইভাবে আমরা ইয়া করি না, পাওয়ারটা কোন দিক থেকে আসতেছে এটা বিবেচনা রাখি আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এইটা একটা সুন্দর সিনারিও উনি নিয়ে আসছে, যে দেখেন এল এল ফল্ট হয়েছে প্লাস এল জি ফল্ট হয়েছে, অর্থাৎ দুইটা ফল্টের কম্বিনেশন। কিন্তু খেয়াল করে দেখেন এগুলো না কোনো মৌলিক ফল্ট না, অর্থাৎ এল এল ফল্ট এইটা এটার মধ্যেও আছে, এল জি ফল্ট এইটার মধ্যেও আছে, এইটা একটা মিশ্র ফল্ট। আমি কি বুঝাতে পারছি? এটা মৌলিক কোনো ফল্ট না। সো আপনারা আমাকে বলেন যে আরো অন্য কোন টাইপের মৌলিক ফল্ট হইতে পারে কিনা। এটা ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা সিনারিও, অর্থাৎ এই সিনারিও আর এই সিনারিও, 1 নাম্বার আর 4 নাম্বার সিনারিও অ্যানালাইসিস করলে এই ফল্টটা অ্যানালাইসিস করে ফেলতে পারবো। বাট আমি জানতে চাচ্ছি যে মৌলিক কোন ফল্ট যেটা এই 5টা ক্যাটাগরির মধ্যে আসে নাই, এরকম কোন ফল্ট আপনাদের মাথায় আসতেছে কিনা। আচ্ছা, আসার কথা না, কারণ আসলে মৌলিক বা একদম ফান্ডামেন্টাল এই 5টা ফল্টই আমরা আসলে শিখবো আমাদের থ্রু আউট দ্য ফল্ট অ্যানালাইসিসে শিখবো। এখন এই যে 5টা ফল্ট আমরা দেখলাম, আমি একটু সুন্দর করে জিনিসটা লিখি, হ্যাঁ, যে অবশ্যই ফল্টের ক্লাসিফিকেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা বোঝা। আচ্ছা, এখন এই ওই সিরিজ ওপেন সার্কিট ফল্টটা কি, যে কোনো কারণে দেখা গেছে আমার সার্কিট ব্রেকার ছিল, সার্কিট ব্রেকারের থ্রুতে হয়তো আমার লাইনটা কানেক্টেড হয়ে গেছিল, সার্কিট ব্রেকারের ওপেন হওয়ার কথা না, বাট ওপেন হয়ে গেছে। তো আমার সার্কিট কি হয়ে গেল, ওপেন হয়ে গেল না, পাওয়ারটা ফ্লো যেদিকে হওয়ার কথা সেদিকে হচ্ছে না, বাট আমার তো এটাও একটা অ্যাবনর্মাল কন্ডিশন। ফল্ট হইলে সার্কিট ব্রেকার ওপেন হবে, বাট উইদাউট ফল্ট যদি সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়, এটা কিন্তু আমার সার্কিটটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। সো এই ধরনের ফল্ট গুলা আমরা নর্মালি আমাদের এই সিরিজ বা ওপেন সার্কিট ফল্ট এগুলো আলোচনা করব না, আমাদের ডোমেনে এটা নাই। আমাদের আন্ডারগ্রেডের ডোমেনে আমরা হচ্ছে শান্ট ফল্ট নিয়ে বা শর্ট সার্কিট ফল্ট নিয়ে ডিটেলসে আমাদের আলোচনাটা রাখি। আচ্ছা, তো আমি হালকা একটু আলোচনা করে দিলাম এই টাইপের ফল্ট কি হইতে পারে, বাট মেইন ফোকাস আমরা শান্টে রাখবো। তো এখন খেয়াল করে দেখি এই যে 5 টাইপের ফল্ট এটা যে বললাম, এটাকে আমরা আবার ক্যাটাগরাইজ করতে পারি। ক্যাটাগরাইজ কিভাবে, খেয়াল করে দেখেন। এই ক্যাটাগরাইজেশনটা আমরা করতে পারি দুইটা বেসিসে। এই যে শান্ট ফল্ট বা ওপেন সার্কিট ফল্টটা আছে, আচ্ছা লাল অ্যাভয়েড করি, এটা হচ্ছে শান্ট ফল্ট। শান্ট ফল্ট আমি ক্লাসে ইনশাল্লাহ ফল্ট পড়ানোর সময় আপনাদেরকে কিছু ছবি দেখাবো, একটা ভার্চুয়াল ট্যুর করাবো আপনাদেরকে, যে ফল্ট যে কত ভয়ঙ্কর হইতে পারে। মানে আপনি চিন্তা করতে পারবেন না, একটা সাপোজ আপনার রুমের সমান একটা ট্রান্সফরমার বা একটা একটা সার্কিট ব্রেকার বা কোনো একটা ইকুইপমেন্ট দেখবেন ফল্ট হওয়ার কারণে এত হাই পাওয়ার ফ্লো হয়েছে যে হেভি লোহা পর্যন্ত গলে যায়। আমি ক্লাসে ইনশাল্লাহ ওই সাইডটা দেখাবো, আপনি দেখবেন এটা বাংলাদেশেই ঘটছে, এটা বাংলাদেশে ঘটছে। মানে আমাদের যিনি আমাদেরকে এই কোর্সটা পড়াইছিলেন প্রফেসর আব্দুল হাসিব চৌধুরী স্যার, উনি এখন বর্তমানে প্রভিসি আছেন বইটার, তো উনি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ট্যুর দেওয়ার সময় এই ফল্ট গুলোর ছবি তুলে নিয়ে আসতেন। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনি দেখবেন যে ফল্ট কত ডেঞ্জারাস হইতে পারে। ইভেন লোহার ইকুইপমেন্ট গলে যায়, লিটারালি গলে যায়, এত হাই পাওয়ার ফ্লো হয়। সো ওইটা দেখবো। এখন আজকে আজকে বেসিক্যালি আমরা বেসিকটা আলোচনা করে আমরা কি বলে কিক অফ করতেছি আমাদের এই লেকচারটা। তো শান্ট ফলটা
বেসিক্যালি দুইটা ভাগে আমরা ভাগ করব। শান্ট ফল্টকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট, আরেকটা হবে বুঝতেছেন অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, সিমেট্রিক্যাল ফল্ট কি সিমেট্রি? আচ্ছা, সিমেট্রি এই শব্দটার সাথে আপনারা অবশ্যই পরিচিত। সিমেট্রি বা বাংলায় যেটাকে বলে প্রতিসমতা বা প্রতিসাম্যতা, এটা মানে হচ্ছে যে সাপোজ আমি একটা চতুর্ভুজ আঁকলাম এবং এটার দেখতে যদিও সেম হয় না, ধরলাম একটা চতুর্ভুজ আঁকলাম এবং মাঝখানে যদি একটা দাগ টানি, তাহলে এই দাগের এই পাশেও যা হুবহু এই পাশেও তা আছে। তার মানে বলতে পারি যে এই লাইনটা কি একটা প্রতিসাম্য রেখা বা এটার মধ্যে প্রতিসমতা আছে। তা একটা বৃত্ত যদি আঁকি, দুই ভাগে ভাগ করলে এই সাইডে দেখতে যা, ওই সাইডে দেখতে তা। তো এইটা হচ্ছে প্রতিসমতা বা সিমেট্রি। সো ফল্টের মধ্যে সিমেট্রি কিভাবে আসে? ফল্টের মধ্যে সিমেট্রিটা আমরা বিবেচনা এভাবে আনি যে দেখেন, যদি কখনো ফল্টে মনে করেন ফল্ট হয়েছে, এবং ফল্ট হলে আমরা কি জানি যে হিউজ অ্যামাউন্টের একটা ফল্ট কারেন্ট ফ্লো হবে না? এদিক দিয়ে কি হবে? একটা ফল্ট কারেন্ট ফ্লো হবে, একটা ফল্ট কারেন্ট ফ্লো হবে। এখন সিনারিওটা হচ্ছে, যদি দেখেন স্বাভাবিকভাবে এখানে ফেজ কয়টা? তিনটা, আর ওয়াই বি। যদি কোনো ফল্টে এই তিনটা ফেজেই ফল্ট কারেন্ট ব্যালেন্সড থাকে, কি থাকে? ব্যালেন্সড। আচ্ছা, আপনারা এই টার্মটার সাথে অবশ্যই পরিচিত যে থ্রি ফেজ সার্কিটে ব্যালেন্সডও হইতে পারে, ইনব্যালেন্সডও হইতে পারে। সো যদি ফল্ট কারেন্ট ব্যালেন্সড থাকে, অর্থাৎ তিনটা ফল্ট কারেন্ট আপনি যদি সাম করেন, দেখবেন আলটিমেটলি আপনার রেজাল্টেন্ট জিরো আসবে। আর যদি সাম করলে জিরো না আসে, তখন এটা আমরাকে ইমব্যালেন্সড বলি। সো যদি ফল্ট কারেন্ট তিনটা ফেজে ব্যালেন্সড থাকে, যেই ফল্টের কারণে এই কারেন্টগুলো ব্যালেন্স থাকে, ওইটাকে বলে সিমেট্রিক্যাল ফল্ট। এবং এটার মধ্যে কোন ক্যাটাগরিটা পড়ে? ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। যখন তিনটা লাইনই আমার ফলের সাথে ইনভলভ, তখন আমার এই সিমেট্রিক্যাল ফল্টটা হয়। এই ট্রিপল এল এবং এল 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 জি, ট্রিপল এল জি ফল্ট, এই দুইটা ফল্ট হচ্ছে সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে পড়ে। কারণ এখানে তিনটা লাইনই একসাথে ইনভলভ হয়েছে এবং দেখা যাবে ফল্ট হওয়ার পরেও হাই কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, বাট ফল্ট কারেন্টটা ব্যালেন্সড, ঠিক আছে। কিন্তু অ্যাসিমেট্রিক্যাল ফল্টটা কি? অ্যাসিমেট্রিক্যাল ফল্টটা হচ্ছে যে ফল্ট হয়েছে ঠিকই, বাট এক এক লাইনে এক এক ধরনের কারেন্ট, মানে তিনটা লাইনে ডিফারেন্ট ডিফারেন্ট আনব্যালেন্সড কারেন্ট। সো বুঝতে পারতেছেন ওই আনব্যালেন্সড কখন হবে? যদি আমার একটা লাইন গ্রাউন্ডের সাথে লাগে, অথবা দুইটা লাইন হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগছে আরেকটা লাগে নাই, অথবা দুইটা লাইন একসাথে লেগে গেছে, গ্রাউন্ডের সাথে কোনো সম্পর্কই নাই। সো এই তিন টাইপের ফল্টকে বলা হয় হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আর সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে যদি তিনটা লাইনই ফল্টের মধ্যে ইনভলভ থাকে, যার ফলে কিনা আমার যে ফল্ট কারেন্ট ফ্লো হবে সেটা ব্যালেন্স থাকবে, তখন সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, সো আমাদের সিমেট্রিক্যাল ফল্ট, অ্যাসিমেট্রিক্যাল ফল্ট দুইটাই আলোচনা করব আমরা, দুইটাই আমাদের শিখতে হবে। এখন আমরা যে চ্যাপ্টার গ্রেঞ্জারের বইয়ের কথা বলতেছি, যদিও আবারও বলতেছি গ্রেঞ্জারের বই পড়াবো না, বাট গ্রেঞ্জারের বই থেকে রেফারেন্সটা দিচ্ছি যেন আপনারা বুঝতে সহজ হয়। গ্রেঞ্জারের বইয়ে ফল্ট নিয়ে মোটামুটি মোটা দাগে চ্যাপ্টার আছে তিনটা: 10, 11 আর 12। এই চ্যাপ্টার 10 হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে, অর্থাৎ প্রথমে আমরা পড়বো সিমেট্রিক্যাল ফল্ট। আর চ্যাপ্টার 12 এইটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট নিয়ে। আর 11 চ্যাপ্টারটা কি? এখন আমি আপনাকে একটা কথা বলি যে সিমেট্রিক্যাল ফল্ট আপনি বুঝতেছেন, যেহেতু সিস্টেমটা ফল্ট হওয়ার পরেও ব্যালেন্সড, অর্থাৎ মানে তিনটা লাইনই সেম ফল্ট হয়েছে, এটার অ্যানালাইজ করা সহজ। সোজা কথা, এটার অ্যানালাইজ গুলো যখন আপনি দেখবো যে ম্যাথমেটিক্সটা আমরা বিল্ড করতেছি বা ম্যাথসটা আমরা পড়ানোর চেষ্টা করতেছি, আপনি দেখবেন যে এটার ম্যাথমেটিক্স খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে সহজে হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই চ্যাপ্টার 10 এ আমরা এটা শিখবো। বাট অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বুঝতেছেন সিস্টেমটা আনব্যালেন্সড হয়ে গেছে, অর্থাৎ এক একটারে এখন এক এক কন্ডিশন বিরাজমান। এই ধরনের ফল্ট অ্যানালাইসিস করাটা কম্পারেটিভলি সিমেট্রিক্যাল ফল্ট থেকে একটু একটু ডিফারেন্ট এবং একটু কঠিন। সো ওই আনব্যালেন্স সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা বোঝার জন্য আমাদের কিছু বেসিক বুঝতে হবে, যেই বেসিকটা আলোচনা করা হয়েছে
নরমাল বোঝার জন্য আমার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা মোটামুটি হচ্ছে হালকা পাতলা আমরা হচ্ছে আলোচনা করলাম যে আমরা ফল্টের ক্যাটাগরাইজ কিভাবে করব। ঠিক আছে, আচ্ছা। সো এখন হচ্ছে গেল কোথায় আমাদের, ওকে। আচ্ছা, এই বইটা আপনাদের সাথে দেখানো ঠিক না যদিও। আমরা হচ্ছে এই যে চ্যাপ্টার 10-এ যাব। আচ্ছা, এখান থেকে না দেখে আমি ইয়াতে দেখাই, ইয়া থেকে দেখাই। আচ্ছা, অবশ্যই দেখাই। আচ্ছা, সো এখানে যে জিনিসগুলো আছে, যে কন্টেন্ট গুলো আছে, আবারও বলতেছি এই কন্টেন্ট গুলোর সাথে ফ্যাক্টরির থ্রুতে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আর এই বইয়ে বেসিক্যালি জেড বাসের থ্রুতে হচ্ছে ফল্ট অ্যানালাইসিসটা শিখাইছে, যেটা কম্পারেটিভলি একটু টাফ হয় ম্যাথমেটিক্স গুলো করার জন্য। বাট আমি হচ্ছে একদম বেসিক সার্কিটরির অ্যাপ্রোচ নিব ফল্ট অ্যানালাইসিস বোঝার জন্য। সো তারপর এই যে 10, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস, সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। এরপর হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এন্ড সিকোয়েন্স নেটওয়ার্কস, যেটা কিনা আমাকে হেল্প করবে আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, সো এই তিনটা চ্যাপ্টার আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে গুছাই ফেলবো, এবং যেই নোটটা বেসিক্যালি আমরা হচ্ছে ফলো করব সেই নোটটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এই নোটটা, এই নোটটা বেসিক্যালি হচ্ছে আপনাদের আমি শেয়ার করব, স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই, এটা আপনাদের জন্যই আমার কাছে আছে এবং আপনাদের সাথে বেসিক্যালি আমি হচ্ছে এটা শেয়ার করব। সো এই নোটটাই বেসিক্যালি আমি হচ্ছে ফলো করে আপনাদেরকে পড়াবো, এবং এই জিনিসগুলো এখান থেকেই আমরা কনসেপ্টগুলো দেখব, এবং এখান থেকেই বেসিক্যালি হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আবারও বলতেছি, এই নোটটা টু দা পয়েন্টে যদি আপনি ফলো করতে পারেন, আপনার ফল্ট রিলেটেড কনসেপ্টেও ঝামেলা হবে না, এবং আপনি ডেফিনেটলি ফাইনাল পরীক্ষাতেও এখান থেকে হচ্ছে আপনি কনসেপ্ট কমন পাবেন। ঠিক আছে, সো এই নোটটা, এই 49 পেজের যে নোটটা আছে, এইটাই হচ্ছে আমাদের ফল্ট অ্যানালাইসিসের বেসিকটা বা বেসটা হচ্ছে তৈরি করবে। এখন এখানে কিছু অ্যাজাম্পশনের আমরা হচ্ছে আমাদের র্যান্ডম নোটসে চলে যাই। এখানে ফল্ট অ্যানালাইসিস করার জন্য বা ফল্ট বোঝার জন্য ক্যারেক্টারিস্টিক্স, সেই জিনিসটা হচ্ছে কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া লাগে। স্বাভাবিকভাবে আপনি বুঝতেছেন আমরা আসলে একদম ফিল্ড লেভেলে তো কাজ করতেছি না, একদম আইডিয়াল কেসটা বিবেচনায় আনতেছি, অনেক ধরনের জটিলতা এইগুলো হচ্ছে এড়ায়া একদম সিম্পল কেসটা নিয়ে হচ্ছে স্টাডি করব। সো দ্যাটস ওয়াই আমরা যখন কিছু স্টাডি করতে যাব, সেখানে আমাদেরকে কিছু অ্যাজাম্পশন বা কি বলে কিছু জিনিস সহজ করার জন্য কিছু ধরে নিব, কিছু হাইপোথেটিক্যাল জিনিস ধরে নিব যে এইটা এরকম, এইটা এরকম, এইটা এরকম। সো এই অ্যাজাম্পশনের বেসিসে বেসিক্যালি আমরা হচ্ছে পরবর্তী ধাপগুলোতে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের ফল্ট অ্যানালাইসিসটা করব। এখন একটা মজার জিনিস বলে রাখি, এই কনসেপ্টটা লিটারালি এই কনসেপ্টটা আপনাদের এক্সপেরিমেন্ট 4 করতে কাজে লাগবে। আজকে পর্যন্ত বা এখন পর্যন্ত যা পড়াইছি, লিটারালি এইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 4 এর বেসিক। এক্সপেরিমেন্ট 4 বোঝা গেল, এক্সপেরিমেন্ট 4 যে আমরা করাবো সেটার বেসিক এতক্ষণ আলোচনা করছি, এবং স্বাভাবিকভাবে আমরা আমাদের এক্সপেরিমেন্ট গুলো কি পিসেফ দিয়ে করতেছি না? অবশ্যই পিসেফ দিয়ে করতেছি। আপনি দেখবেন যে এই যে ফল্ট অ্যানালিসিস গুলো আমরা করব, আমরা হাতে কলমে ম্যাথ করে করব, বাট পিসেফ এর কাছে বা পিসেফ এর ভেতরে এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো ইনপুট দেওয়া আছে। সো আমরা যখন অ্যানালাইসিস যাব, এর আগে আমাদের অ্যানালাইসিসের টাইপ ছিল পাওয়ার ফ্লো সলিউশন বা পাওয়ার ফ্লো অ্যানালাইসিস। এক্সপেরিমেন্ট 4 এ জাস্ট সেম, মোটামুটি অনেক কিছুই সেম থাকবে, আবার অনেক কিছু ডিফারেন্ট হবে। এক্সপেরিমেন্ট 4 এ যে এই অ্যানালাইসিসটা হয়ে যাবে ফল্ট অ্যানালাইসিস, অর্থাৎ আমরা ফল্ট অ্যানালাইসিসের উইন্ডোর আন্ডারে বিভিন্ন সিনারিও হচ্ছে অ্যাপ্লাই করে তাও দেখবো। যে ধরলাম ট্রান্সমিশন লাইন হয়ে গেছে, এই যে দেখেন বাস 2 থেকে 4 এ ধরলাম লাইন গেছে, এই লাইনে ধরলাম আমরা এলএল ফল্ট দিয়ে দিয়েছি। আবারও বলতেছি, আমি এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকছি, বাট প্র্যাকটিক্যালি এখানে কি আছে, প্র্যাকটিক্যালি তার কিন্তু আছে কি 3টা। ঠিক আছে, সো আমি যদি পিসএফ এর এক্সপেরিমেন্টে কোথাও লিখি যে লাইন 2 4 এর মধ্যে ফল্ট এল এল ফল্ট, তার মানে বুঝতে হবে দুইটা লাইনের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে। আসলে আমরা দেখবো যে সবগুলো ফল্টই এই লাইন 2 4 এ অ্যাপ্লাই করে দেখবো কোন ফল্টের জন্য কিরকম কিরকম সিনারিও আসে, এবং দেখবো কোন ধরনের ফল্ট সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়।
তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, অ্যাসিমেট্রিক্যাল ফল্টের চাইতে সিমেট্রিক্যাল ফল্টটা বেশি ডেঞ্জারাস। অ্যাসিমেট্রিক্যাল ফল্টের চাইতে সিমেট্রিক্যাল ফল্টটা বেশি ডেঞ্জারাস, এইটা বেশি ডেঞ্জারাস। কেউ আমাকে বলতে পারবেন কেন? কোনো গেস? আচ্ছা, একসাথে যখন মানে কারেন্ট ফ্লো করতেছে, মানে 3 ফেজে তো এক পরিমাণ কারেন্ট ফ্লো করে, তো এক্ষেত্রে মানে টোটাল অ্যামাউন্টটা একটা ইয়ে হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, এইটাই শুনতে যাচ্ছিলাম। তো এখানে দেখেন তিনটা লাইনই পাওয়ার ড্র করতেছে, আর তিনটা লাইনের মধ্যেই ফল্ট কারেন্ট ড্র করতেছে, সো দ্যাট মিন্স সেভিয়ারিটিটা একটু বেশি হবে। হ্যাঁ, সো ঠিক আছে। আর আহ, এই কারণেই মানে একটু মনে রাখবেন, এই সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে সিমেট্রিক্যাল ফল্টটা বেশি ডেঞ্জারাস, যদিও এটা অ্যানালাইজ করা সহজ। আচ্ছা ঠিক আছে। সো এক্সপেরিমেন্ট 4টা আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিতে চাই, যেটা হয়তো ক্লাসে আমি দিতে ভুলে গেছিলাম। এক্সপেরিমেন্ট 3 যারা ল্যাব টেস্টের মধ্যে করছেন তারা গ্রুপ থেকে একটা রিপোর্ট জমা দিবেন। আর যাদেরকে আমি এক্সপেরিমেন্ট 3 দেখাইছি, অর্থাৎ যাদের টেস্ট হয় নাই, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ল্যাব রিপোর্ট জমা দিবেন। আরেকটা সিনারিও, যাদের এক্সপেরিমেন্ট 3 এক্সপেরিমেন্ট হয় নাই, অর্থাৎ আহ, আহ, সোমবার একটা গ্রুপ হয়তো এক্সপেরিমেন্ট 3 করবে, তো তারা যেন প্রিপারেশন নিয়ে আসে এই এক্সপেরিমেন্ট 3 ল্যাবে বসে করার। আর কিছু গ্রুপ এক্সপেরিমেন্ট 4 ল্যাবে করতে হবে। লিটারালি আপনারা এক্সপেরিমেন্ট 3 যেভাবে করছেন এক্সপেরিমেন্ট 4ও ওইভাবে করবেন। আমি আহ, 2 ধরনের ভিডিও, আমার এবং খায়রুল ইসলাম ম্যামের দুইজনেরই ভিডিও আমি হচ্ছে প্রোভাইড করে দিব। আপনারা ওইটা দেখে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, আপনাদের ইন ল্যাব হচ্ছে জিনিসটা হচ্ছে এভালুয়েট করা হবে। ঠিক আছে? আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বলা হইলো, কারো কি এইগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? বা কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, কনফিউশন না থাকলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো কনফিউশন না থাকে, সো অফিসিয়ালি আমরা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস এর কিক অফ করে ফেললাম বা শুরু করে ফেললাম। আজকের লেকচার আর সামনে আগাবো না। নেক্সট অফলাইনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা এইখান থেকে স্টার্ট করে প্রতি ক্লাসে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফল্ট গুলো হচ্ছে শেষ করবো। আবারও বলতেছি, এক একটা ক্লাসে আমরা এক এক টাইপের ফল্ট দেখবো। একটা ক্লাসে এলজি দেখবো, সরি, প্রথমে আমরা সিমেট্রিক্যাল ফল্ট দিয়ে শুরু করবো, যেটা আমি অলরেডি বললাম। প্রথম ক্লাসে ট্রিপল এল দেখবো, তারপর ট্রিপল এলজি দেখবো, তারপর সিমেট্রিক্যাল কম্পোনেন্টের জন্য 2টা ক্লাস লাগবে, তারপর হচ্ছে এলজি দেখবো, এলএলজি দেখবো, এলএল দেখবো। কিছু কিছু ফল্ট একই ক্লাসে হয়তো 2টা ফল্ট করে ফেলবো। ফল্টের কনসেপ্ট দেখবো, ফর্মুলেশন দেখবো, তারপর কিছু ম্যাথ করব। এইভাবে হচ্ছে আমরা লেকচারটা সাজাইছি, এবং আমি আবার বলতেছি আমি নোটটা কমপ্লিটলি ফলো করব। সো কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আপনারা হচ্ছে কাইন্ডলি কমেন্টে হচ্ছে কমেন্ট কোথায়, ওরে বাবা, অনেকেই লিখেছে এটা না, অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে লিভ করলে হবে? আচ্ছা, কমেন্টে এ সেকশনের যারা আছেন তারা শুরুতে আপনার আইডির লাস্টের 4টা ডিজিট এবং তারপরে এ বি সি যেইটা থাকুক না কেন সেটা হচ্ছে লিখে দেন। এ বি সি সেকশনের যারাই আছেন না কেন সবাই একসাথে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দেন কমেন্টে, আপনার আইডির লাস্টের 4টা ডিজিট এবং সাথে করে ছোট করে সেকশনটা, অর্থাৎ শুধু বি, শুধু এ অথবা শুধু সি লিখে কমেন্টে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দেন প্লিজ। স্যার হ্যাঁ বলেন। স্যার অনেকে তো জয়েন করতে পারে না ওই লিমিটেশন থাকার জন্য। কি থাকার জন্য? স্যার পার্টিসিপেট কি 100 জন হয়ে গেছে, তো অনেকে জয়েন করতে পারে না। এটা আমাকে আগে বললেন না কেন? স্যার আমার সাথে আর কি একজন আছে যে ক্লাস করতেছে, তার আইডি কি আমার সাথেই দেব? আপনার সাথে কে ক্লাস করতেছে? স্যার 1082। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই আইডি থেকে দিয়ে দেন। ঠিক আছে স্যার। স্যার ওই 178 আর স্যার 190 স্যার একসাথে করতেছিলাম ক্লাস। এই আপনারা তো এখন সবাই এটার অ্যাডভান্টেজ নেবেন। না স্যার, এটা আমি আপনাকে জিজ্ঞেস করবো স্যার, মানে এই সময় হৃদয় মিউট করছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দিতে পারবেন, আপনারা এই দুইটা আইডি ডাবল কাউন্ট করবো আমি। ঠিক আছে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে তারা চলে যেতে পারেন, সমস্যা নাই। আবারও বলতেছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি এটা পরবর্তীতে আপডেট করে ফেলবো মানে ওয়েবসাইটে।